আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাদিয়া আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। পবিত্র রমজান উপলক্ষে সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা। রমাদানুল মুবারক। এই পবিত্র রমজানে সবার কাছে যেন মহান আল্লাহ বরকত দান করে সবাইকে। হ্যাঁ, আশা করি প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছো। আজকে আমরা রোজা রেখেও কিন্তু ক্লাস করছি। আমরা গণিত ক্লাসে ষষ্ঠ শ্রেণী ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে ষষ্ঠ শ্রেণীর আমরা করব পূর্ণ সংখ্যাতে। গত ক্লাসে আমরা কিছু বুঝিয়ে দিয়েছি পূর্ণ সংখ্যাতে কী কী আছে, ঋণাত্মক সংখ্যা কোনগুলো, ধনাত্মক সংখ্যা কোনগুলো। আজকে আমরা আবার পুনরায় সেগুলো বুঝিয়ে দেওয়ার পাশাপাশি আমরা আমাদের কিছু গণিত করব। তাহলে যারা ইউটিউব থেকে দেখছি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিব এবং একটি লাইক দিয়ে যাব। এবং কোনো পড়াটি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবো, অথবা ফেসবুক পেজে গিয়ে ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ফেসবুক পেজ ইনবক্সে যোগাযোগ করব। এবং অবশ্যই ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক বা লাভ রেক দিয়ে যাবেন। যারা প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। ষষ্ঠ শ্রেণী ভর্তি চলছে, এখন ষষ্ঠ শ্রেণীতে যারা ভর্তি হতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। 21শে ফেব্রুয়ারি আজকে, তাই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের একটা বিশেষ অফার দেওয়া হবে আজকে রাতে। 21শে ফেব্রুয়ারি থেকে আমাদের লাস্ট একদম আমাদের ফেব্রুয়ারি মাসটা 30 তারিখ অর্থাৎ লাস্ট দিন পর্যন্ত এই অফারটা চলবে। যারা এই অফারে ভর্তি হতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদেরকে দ্রুত আজকের মধ্যে আমরা এই পোস্টটি জানিয়ে দেব যে কোন শ্রেণীতে পড়লে আজকের এই অফারে, বিশেষ একটা অফারে কীভাবে কত টাকা কম টাকা দিয়ে ভর্তি হওয়া যাবে। অর্থাৎ এটা ভর্তির টাকা একেবারে দিয়ে দিতে হবে না, এটা মাসিক ভিত্তিক টাকা, আপনি মাস হিসাব করে টাকাটা দিবেন। আর যদি যারা চান ফুল অ্যামাউন্ট একসাথে দিতে পারেন তারাও দিতে পারেন। ঠিক আছে, আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের গণিতে ফিরে যাচ্ছি। তাহলে সবাই খাতা কলম বই নিয়ে বসে পড়ব। ঠিক আছে, আমরা আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি। তৃতীয় অধ্যায় কি? এদিকে দেখো। সংখ্যা পদ্ধতি 4 ধরনের: ডেসিমেল, দশমিক থাকে, হেক্সাডেসিমেল, অক্টাল, বাইনারি। এগুলো আমরা এখন পড়বো না, এগুলো কখন পড়বো? ইন্টারমিডিয়েটে গেলে। তাও জানা রাখছি সংখ্যা পদ্ধতিতে কী কী থাকে। 0 থেকে 9 ব্যবহার করে আমরা যে কোনো সংখ্যা তৈরি করতে পারি। সেটা 10, 11, 12, 13 এগুলো আমরা রেডি করছি। এখন আমাদের এই গণিতে পূর্ণ সংখ্যাতে কয় ধরনের সংখ্যা ব্যবহার করতে হবে? 2 ধরনের সংখ্যা। একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তাহলে ধনাত্মক সংখ্যা কোনগুলা? 1, 2, 3, 4, আর মাঝখানে 0 কেন্দ্র থাকবে। আবার এখানে ঋণাত্মক সংখ্যা কি? -4, -3, -2, -1। অর্থাৎ যেখানে মাইনাস থাকবে ওইটাকে আমরা বলবো ঋণাত্মক, আর যেখানে কোনো মাইনাস চিহ্ন থাকবে না ওটাকে আমরা বলবো কি? ধনাত্মক। বুঝাতে পারছি? জি। এখন আমরা জানবো পূর্ণ সংখ্যা কি। শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা অখণ্ড সমূহকে পূর্ণ সংখ্যা বলে। অর্থাৎ এইটা পুরাটা সারিটাকে কি বলা হয় এখন? পূর্ণ সংখ্যা। বুঝছো? তারপর কি? ঋণাত্মক সংখ্যা কোনটা এখন? তাহলে ঋণাত্মক সংখ্যা হচ্ছে 0 থেকে ছোট সকল পূর্ণ সংখ্যাকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে। যেমন মাইনাস, এই 0 থেকে শুরু করে -1, -2, -3, -4কে বলা হয় কি? পূর্ণ ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তারপর হচ্ছে এখন ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা তো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে 0 থেকে বড় সকল পূর্ণ সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। এইটা আবার এখন 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 পর্যন্ত সবগুলোকে কি বলা হয়? ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। 0 থেকে বড় সকল পূর্ণ সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে, যেমন 1, 2, 3, 4 ইত্যাদি। এগুলো স্বাভাবিক সংখ্যাও বলে। এগুলোকে কি বলে? স্বাভাবিক সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা: 0 সহ সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে, যেমন 0, 1, 2, 3 অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আবার ধনাত্মক পূর্ণ সংখ্যাকে। তারপর এখন জানবো আমরা কি? সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা স্থাপন। এতক্ষণ তো আমরা জানছি ধনাত্মক সংখ্যা কি, ঋণাত্মক সংখ্যা কি। ঋণাত্মক মানে -1, -2, -3, -4, আর ধনাত্মক মানে 1, 2, 3, 4, 5, 6। বুঝছো? যেখানে যোগ থাকবে ওইটাকে কি বলা হয়? ধনাত্মক। আর যেখানে যোগ থাকবে না, বিয়োগ চিহ্ন থাকবে, ওইটাকে কি বলা হয়? ঋণাত্মক। এখন সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা আমরা স্থাপন করব কিভাবে? তো প্রথম আমাদেরকে কি বলছে? আমরা পূর্ণ সংখ্যা করার সময় যে রেখাটি ব্যবহার করি তা হচ্ছে সংখ্যা রেখা। এই সংখ্যা রেখা অসীম বিস্তৃত, অর্থাৎ এ পাশেও অনেক বাড়তে যেতে পারে, এ পাশেও বাড়বে।
তো আমরা একটা প্রথমে রেখা টানবো, রেখার মাঝখানে 0 বিন্দু দিব এবং আমাদের সবসময় মনে রাখতে হবে কি বাম পাশে ধনাত্মক আর ডান পাশে ধনাত্মক আর বাম পাশে কি ঋণাত্মক সংখ্যা। বুঝছো? ডান পাশ অর্থাৎ যে হাতে আমরা লিখি ওইদিকে কি লিখতে হবে ধনাত্মক সংখ্যা, আর যে পাশে আমরা বাম হাতে কিছু করি না ওই হাতটা দিয়ে কি পাশে বাম পাশে ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ মাইনাস চিহ্ন দিয়েগুলো হবে বাম পাশে, প্লাস চিহ্নগুলো দিয়ে হবে ডান পাশে। ডান পাশে বসবে ধনাত্মক পূর্ণ সংখ্যা, বাম পাশে বসবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্রম বুঝবো আমরা কীভাবে, মনে করো আমাদেরকে -4 আর 4 এর পূর্ণ সংখ্যা স্থাপন করতে বলছে, প্লাস আবার কি পূর্ণ সংখ্যার ক্রম বের করতে বলছে। তো এখন দেখো পূর্ণ সংখ্যার ক্রম, তাহলে -4 আর 4 এর, তাহলে আমরা এখন 0 বসাইছি মাঝখানে ঠিক এটার মতো, তাহলে 1 2 3 4, যেহেতু এখানে 4 বলছে তো 1 2 3 4 পর্যন্ত আমরা নিছি, এ পাশে -4 বলছে তাই 1 -1 -2 -3 -4 নিছি। এখন পূর্ণ সংখ্যার ক্রম অর্থাৎ বড় ছোট বের করতে, ক্রম মানে কি বৃহত্তম ক্ষুদ্রতম, তাহলে -4 এর থেকে বড় কোনটা -3, -3 থেকে বড় -2, -2 থেকে বেশি বড় -1, -1 থেকে 0 বড়, 0 থেকে আবার 1 বড়, 1 থেকে 2 বড়, 2 থেকে 3 বড়, 3 থেকে 4 বড়। অর্থাৎ মাইনাস থাকলে তখন সেটা সব থেকে বেশি বড় হয়ে যায়, কিন্তু এটা না, -4 একদম ছোট, এখানে সব থেকে বিশাল বড়কে এখানে ঋণাত্মক সংখ্যায় 0 হচ্ছে সব থেকে বড়, আর ধনাত্মক সংখ্যায় 0 হচ্ছে সব থেকে ছোট, সব থেকে বড়কে আমাদের 4টা হতে পারে। 1 2 3 4 এর মধ্যে 4, আর যদি 5 থাকে 5টা সব থেকে বড়। এখানে বড়র কোনো সীমা নেই, এখানে যত সংখ্যা হবে ততটাই বড়। যদি 12 থাকে এখানে 12টা সব থেকে বড়। তারপর এখন কি -102, তাহলে এখান থেকে কোনটা বড় ছোট, এটা হচ্ছে সব থেকে ছোট, 2 হচ্ছে সব থেকে বড়, এটা হচ্ছে সব থেকে বড় আর এটা হচ্ছে সব থেকে ছোট। দেখো রমা রানী যে গ্রামে বাস করে সেখানে একটি পুকুর আছে, পুকুরের পাট হতে নিচ পর্যন্ত 10টি ধাপ আছে। পুকুরের পাট হতে অর্থাৎ পুকুরের ধাপ থেকে শুরু করে নিচে 10টা সিঁড়ি আছে। একদিন তারা পুকুর পাড়ে গিয়ে দেখে যে পার হতে 5 ধাপ নিচে পানি আছে। বর্ষাকালে পানি কোথায় ওঠে তা দেখার জন্য তারা পানির বর্তমান স্তরকে 0 দ্বারা চিহ্নিত করলো, তারপর উপরের দিকে ধাপগুলোকে 1 2 3 4 5 দ্বারা চিহ্নিত করলো। এটা আঁকছে, এটা কি পুকুর, তাই তো? এতটুকু শুধু পানি আছে, এখানে পানি আছে, পানি, বুঝছো? পুকুরে এখানে পানি আছে, তো পানি এখানে কি ধরছি আমরা 0 ধরছি, তো এই থাকটা 0, এই থাকটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তো এখন কি বলছে, বর্ষাকালে বৃষ্টির পর তারা দেখলো যে পানি 3 ধাপ উপর পর্যন্ত উঠেছে। 3 ধাপ মানে কি, যে 1 2 3, পানিটা এতটুকু চলে আসছে, বোঝাতে পারছি? পানিটা এতটুকু চলে আসছে, তাহলে আমরা বুঝছি কত ধাপ উপরে উঠছে, পানিটা কত ধাপ উপরে উঠছে। আমরা এখন কীভাবে বুঝছি, ওই যে আমরা সিঁড়ি দিয়ে 1 2 3 4 লাইন দিয়ে রাখছি, এখন পানিটা যতটুকু বৃদ্ধি পাইছে 3 ধাপ পানি বৃদ্ধি পাইছে, আমরা সেটা জানি। বর্ষা চলে যাওয়ার কয়েক মাস পর দেখা গেল যে পানির স্তর 0 চিহ্নের 3 ধাপ নিচে নেমে পেয়েছে। তাহলে এই ধাপগুলোকে কিভাবে চিহ্নিত করা যেতে পারে? যেহেতু পানি কমেছে সেজন্য তারা নিচের দিকে মাইনাস বিয়োগ চিহ্নযুক্ত সংখ্যা বসানোর সিদ্ধান্ত নিল। সেই অনুযায়ী 0 এর নিচের ধাপগুলোকে পরপর -1 2 3 দ্বারা চিহ্নিত করলে এই যে আমরা কী করি -1 -2 -3 -4 এভাবে, এদিক থেকে -1 -2 t এদিকে গেছে 1 2, এখানে 3, এখানে 4, এখানে 5। এর কিছুদিন পর 1 ধাপ নিচে নেমে গেল, তারা ওই ধাপকে -4 দ্বারা চিহ্নিত করলো। তাহলে দেখা যাচ্ছে যে -4 থেকে -3 অনেক বড়। অনুরূপভাবে বলা যায় -4 5 থেকে -4 সব থেকে বড়। তাহলে পুনরায় আমরা সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা স্থাপন করি, তাহলে এখানে স্থাপন করছি। আমরা জানি 7 থেকে 4, 7 বড় 4 ছোট, এবং সংখ্যা রেখায় আমরা দেখি যে 4 এর ডানে 7। অনুরূপভাবে 4 থেকে 0 থেকে 4 বড় কিন্তু এখানে, অর্থাৎ 0 এর ডানে 4, আবার যেহেতু -3 এর ডানে 0, সুতরাং 0 থেকে -3 থেকে 0টা সব থেকে বড়। অনুরূপভাবে -8 এর ডানে -3 হওয়ায় -3 থেকে -8, অর্থাৎ -8 থেকে কি -3টা সব থেকে বড়। এইভাবে আমরা দেখতে পাই সংখ্যা রেখায় আমরা ডান দিকে গেলে সংখ্যার মান বৃদ্ধি পাই, বাম দিকে গেলে হ্রাস পাই, অর্থাৎ ডান দিকে অর্থাৎ যুগের দিকে গেলে সংখ্যার মানটা সব থেকে বৃদ্ধি পাচ্ছে, আর বাম দিকে অর্থাৎ ঋণাত্মকের দিকে গেলে সংখ্যাটা খুবই কমে যাচ্ছে। অতএব -3 থেকে -2 বড়, -2 থেকে 1 বড়, 1 থেকে 0 বড়, 0 থেকে 1 বড়, 1 থেকে 2 বড়, 2 থেকে 3 বড়, এগুলোকে আমরা কি বলতে পারি, পর্যায়ক্রমে আমরা এরকম করে লিখতে পারি। এটাকে কি বলা হয়, পূর্ণ সংখ্যার ক্রম। ওজন বৃদ্ধি, এটা বৃদ্ধি মানে কি বেড়ে যাচ্ছে, তাহলে ওজন কমে যাওয়া বিপরীত শব্দ। 30 কিলোমিটার উত্তর দিকে,
তাহলে 30 কিলোমিটার উত্তর দিকের উত্তরের বিপরীত শব্দ কী হয়? দক্ষিণ হয়। তাহলে 30 কিলোমিটার দক্ষিণ দিক। বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পূর্বে। পূর্বে মানে হচ্ছে যে পূর্ব দিকে। তাহলে বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পশ্চিমে। এখন আমরা লিখব 700 টাকা ক্ষতি। 700 টাকা ক্ষতি। তাহলে ক্ষতি মানে ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতির বিপরীত শব্দ কী হবে? আমরা তো বিপরীত শব্দ পড়ছি। ক্ষতির বিপরীত শব্দ কি? হুম, 700 টাকা লাভ। ক্ষতি লাভ ক্ষতি আমরা করি নাই গণিত ক্লাস 5-এ? তো লাভ ক্ষতির মধ্যে লাভের বিপরীত শব্দ ক্ষতি, ক্ষতির বিপরীত শব্দ লাভ। ধনীর বিপরীত শব্দ গরিব, গরিবের বিপরীত শব্দ ধনী। বুঝছো? তারপরটা আছে কি? সমুদ্র পৃষ্ঠের থেকে 100 মিটার উপরে। সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উপরে। আমি এটা করি, লিখে ফেলি খাত। সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার কি নিচে। বুঝতে পারছি? গণিতগুলো বুঝছো? তারপর এখন আমরা করব একটি, এখানে কি 2 নাম্বার, নিচের বাক্যগুলোকে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে দেখি। একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে। এই বাক্যটাকে আমরা কিভাবে লিখতে পারি? উত্তরটা এভাবে আমরা লিখি, 2 নং প্রশ্নের উত্তর। এটা 2-এর ক করতেছি। তাহলে এখানে কটা লিখছি। একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে। আচ্ছা দেখো, একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপরের দিকে উঠছে। তাহলে উঠছে, উপরের দিকে উঠছে মানে প্লাস 2000 মিটার। বুঝছো? প্লাস কি হবে? 2000 মিটার। বুঝছো? গভীরে মানে কি? একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। এখন গভীরে মানে হচ্ছে মাইনাস কত মিটার? 800 মিটার। তাহলে আমরা ইংলিশে কি দিতে পারি? 800 মিটার। এটাগুলোকে আমাদের কি বলছে? উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন আকারে লিখতে বলছে। এখন আমরা ঘতে যাই। ঘতে বলছে 200 টাকা ব্যাংকে জমা রাখা। জমা রাখছে ব্যাংকে। তাহলে এটা কি হবে? প্লাস 200 টাকা ব্যাংকে জমা রাখা। তারপর ঘ, এটা বলছে 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া। ব্যাংক থেকে ঋণ নিছে, অর্থাৎ ধার নিছে। তাহলে ধার মানে কি? মাইনাস কত টাকা? 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া। আশা করি বুঝতে পারছি আজকে গণিতগুলা। আশা করি বুঝতে পেরেছো ক্লাসটি। এখন যারা ক্লাসটি করেছো ভালো লেগেছে তারা অবশ্যই লাইক বা লাভ ক্লিক দিয়ে যাবে এবং ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। এবং যারা ভর্তি হতে চাচ্ছ তারা অবশ্যই নিজের আসনটা আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। নিজের সিটটা এসে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? না হলে পরবর্তী যদি সিট ফিল আপ হয়ে যায় তখন তো আর ভর্তি হতে পারবে না। তাই যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে এবং নিজের আসনটা নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে?